তাহলে ব্রেকের পরে আমরা আবার শুরু করি। আপনারা লেকচার শিটে পেজ নম্বর 34 একটু বের করেন। লাংস নামে একটা টপিকস আছে। লাংস থেকে অনেক বেশি পড়তে হবে না। আমরা যেমন এমবিবিএস লাইফে ফার্স্ট ইয়ারে অনেক পড়েছিলাম, ততটা লাগবে না। অনেক পড়াশোনা করে গেলেন, পড়া শেষে লাংসে যে কোশ্চেন্সটা আপনি দেখবেন, দেখার পর আপনার মনে হবে যে এত পরে কি করলাম। এখানে আমরা জানি যে রাইট লাংয়ে লোব কয়টা? 3টা, আর লেফট লাংয়ে লোব 2টা। পরীক্ষার কোশ্চেন্স আসে দিস ইজ দ্য রাইট লাং। এটা যদি রাইট লাং তাহলে একটা অবলিক ফিশার, দিস ইজ দ্য অবলিক ফিশার। আরেকটা ফিশার আছে, সেটা হচ্ছে দিস ইজ দ্য হরাইজন্টাল ফিশার। পরীক্ষার কোশ্চেন্স আসে এই হরাইজন্টাল ফিশার এন্ড অবলিক ফিশার যে মিট করেছে, এই কাট পয়েন্ট হুইচ লেভেল। আপনি অনেক পড়াশোনা করে গেলেন, পড়ার পরে কোশ্চেন দেখলেন এইটা, তাহলে কেমন মনে হবে? ঠিক এই ধরনের কোশ্চেনগুলো আসে লাংস থেকে। আরেকটা তো স্ট্রিম ছিল যে হরাইজন্টাল ফিশার কোন দুইটা লোবে বিভক্ত করে, এই ধরনের কথাগুলো থাকে। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 34 এ দেখেন মাঝখানে সাম ফিশার বলে একটা কথা আছে, যে অবলিক ফিশার কোন লেভেলে কাট করতেছে, এবং 2 নম্বর বুলেট যেটা হরাইজন্টাল ফিশার রানস ফ্রম দ্য fourth coastal cartilage and meet oblique fissure at the level of 5th rib। তার মানে হরাইজন্টাল ফিশার এবং অবলিক ফিশার ইজ দ্য মিটিং পয়েন্ট ইন দ্য মিড এক্সিলারি লাইন অ্যাট 5th rib। তাহলে পঞ্চম রিব বরাবর মিড এক্সিলারি লাইনে কাট করবে horizontal and the oblique fissure. This is the 5th rib line. This is the meeting point of the oblique and horizontal fissure. And this is the mid axillary line. This is 5th rib, and this is the meeting point of the horizontal and the oblique fissure. So এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা জানতে হবে। 34 নম্বর পেজে সাম ফিশার বলে যে জায়গাটা আছে মাঝখানে, এটা একটু পড়তে হবে। এরপরে আসেন পরীক্ষার কোশ্চেন যেখান থেকে থাকে মূলত আমাদের লেকচার শিটের পেজ নম্বর 38 এ আসেন। 38 নম্বর পেজে একটা জায়গা আছে হাইলাম অফ দ্য লাংস, রুট অফ দ্য লাংস আর হাইলাম অফ দ্য লাংস, এখান থেকে কোশ্চেন্স থাকে। হাইলাম অফ দ্য লাংস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, আর্টারি ভেনের যে রিলেশনগুলো, একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। আমরা যদি বলি দিস ইজ দ্য হাইলাম অফ দ্য লাংস, তাহলে হাইলাম অফ দ্য লাংসে কোন কোন স্ট্রাকচার যায় আসে এবং স্ট্রাকচারগুলোর রিলেশনটা ইম্পর্টেন্ট, আর্টারি ভেন ব্রঙ্কাস ইত্যাদি। এটা আমরা একটা মেনোমিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করতাম যে ব্রঙ্কু আমার ভাই, আমি ব্রঙ্কুর বড় ভাই ইত্যাদি। পরীক্ষার হলে উল্টাই গেল, ব্রঙ্কু আমার বড় ভাই হয়ে গেল, তখন কি করবেন? দিস আর কনফিউজিং মেনোমিক্স। যে মেনোমিক্স আপনাকে পরীক্ষার হলে বিপদে ফেলাবে সেটা থেকে একটু দূরে থাকা ভালো। এগুলো একটু কনফিডেন্টলি মনে রাখা যায় এবং ভালোভাবে মনে রাখা যায়। দেখবেন যে লাংসের যদি ব্রঙ্কাসটা না থাকে তাহলে লাংসের কোনো দাম আছে? অক্সিজেন যদি লাংসের মধ্যে না ঢুকতে পারে তাহলে তার কোনো কাজ নাই। So bronchus is the main structure that is entering through the hilum of the lung. তাহলে হাইলামের মধ্যে অবশ্যই একটা স্ট্রাকচার থাকবে ব্রঙ্কাস, তাহলে আপনি একটা ব্রঙ্কাস বসান। ওকে, হাইলাম আছে, ব্রঙ্কাস আছে, অক্সিজেন যাচ্ছে, কিন্তু ব্লাড সাপ্লাই যদি না যায় তাহলে তো কাজে লাগবে না। সো পালমোনারি আর্টারি এন্ড পালমোনারি ভেন, দিস টু স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্রঙ্কাসের উপরে একটা আর্টারি বসাই দেন, নিচে একটা ভেন বসাই দেন। সেন্টারে থাকবে দ্য মেইন স্ট্রাকচার দ্যাট ইজ ব্রঙ্কাস, উপরে একটা আর্টারি, নিচে একটা ভেন। দিস ইজ দ্য রিলেশন অফ দ্য হাইলাম অফ দ্য লাংস, দ্যাট ইজ এবিভি। এটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি আলফাবেটিক্যালি মনে রাখতে পারেন, এ থাকে উপরে, বি থাকে নিচে, তার নিচে থাকে ভি। সো এবিভি, দিস ইজ আ ইম্পর্টেন্ট মেনোমিক্স। লেকচার শিটে পেজ নম্বর 34 এ দেখেন একটা ডিফারেন্স দেওয়া আছে এবং উপরের দিকে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস অ্যাবভ ডাউনওয়ার্ডস এই ধরনের রিলেশনগুলো লেখা আছে। এখন খেয়াল করেন রাইট লাং এর ক্ষেত্রে লোব কয়টা? রাইট লাং এর লোব দুটো, 3টা। সো রাইট লাংয়ে যেহেতু লোব 3টা, তাহলে একটা ব্রঙ্কাস বেশি দরকার। ইয়েস, একটা এক্সট্রা ব্রঙ্কাস দরকার। এই ব্রঙ্কাসটা অবস্থান করে পালমোনারি আর্টারির উপরে। যেহেতু এটা আর্টারির উপরে অবস্থান করে, সো এপি আর্টারিয়াল নাম ব্রঙ্কাস। তাহলে এপি আর্টারিয়াল ব্রঙ্কাস এটা কোথায় থাকবে? রাইট লাংয়ের, রাইট হাইলামের মধ্যে থাকবে। তাহলে দেখেন আমরা যে বলতাম না আমি ব্রঙ্কুর বড় ভাই, এই শব্দটা মূলত এখান থেকে, এপি আর্টারিয়াল ব্রঙ্কাস। তাহলে আপনি মনে রাখবেন যে রাইট লাংয়ের লোব 3টা, so there is extra bronchus above the pulmonary artery, that is called epiarterial bronchus. পেজ নম্বর 38 এর নিচের দিকে দেখেন রুট অফ দ্য লাংস কোন কোন স্ট্রাকচার যায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টার দিয়ে দাগান। এবং 39 নম্বর পেজে দেখেন এরকম কিছু কথাবার্তা আছে, একটা
ডিফারেন্স দেওয়া আছে রাইট সাইড অ্যান্ড লেফট সাইডের মধ্যে। এই ডিফারেন্সটা যেটা আমি বললাম এ বি ভি এই সূত্র দিয়ে মনে রাখতে পারেন, অথবা আমি যেভাবে শিখালাম এভাবে মনে রাখতে পারেন। এখন আসেন স্ট্রাকচার রিলেটেড লেকচার শিটে পেজ নম্বর 38 এর একদম উপরের দিকে একটা টেবিল দেওয়া আছে, ট্রিপল স্টার দেওয়া। আপনি ট্রিপল স্টার কেটে আপনি ইনফিনিটিভ স্টার বানান, যে স্ট্রাকচার রিলেটেড টু দ্য মেডিস্টাইনাল সারফেস অফ রাইট এন্ড লেফট লাং, কোন কোন স্ট্রাকচার রিলেটেড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আমরা এটা এমবিবিএস লাইফে ড্রয়িং লেভেল করেছি, রিটেনের জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু কখনো বুঝি নাই এবং মনে থাকতো না বিষয়গুলো, এবং অনেকবার মুখস্থ করার চেষ্টা করেছি। আজকে একটু কনসেপশন ক্লিয়ার করে যাবে, মনে থাকবে দীর্ঘদিন। তাহলে দেখেন আমাদের যদি এইভাবে মনে রাখি, রাইট লাং এর মেডিস্টাইনাল সারফেসে কোন কোন স্ট্রাকচার থাকবে, যে স্ট্রাকচারগুলো মেডিস্টাইনামের রাইট সাইডে আছে, এন্ড লেফট লাং এর সাথে রিলেটেড থাকবে যে স্ট্রাকচারগুলো লেফট সাইডে আছে, অর্থাৎ যে সাইডে তার সাথে সেই সাইডে রিলেশন থাকবে। যেমনটা রাইট ফ্রেনিক নার্ভ বা রাইট ভ্যাগাস নার্ভের ইমপ্রেশন থাকবে কোন লাংসে, অবশ্যই রাইট লাংয়ে। সিমিলারলি লেফট ফ্রেনিক নার্ভ লেফট ভ্যাগাস নার্ভ রিলেশন হবে লেফট সাইডে, তাহলে যে যেদিকে আছে তার সেদিকে রিলেশন হবে। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সুপিরিয়র ভেনা কাভার ইমপ্রেশন থাকবে কোন সাইডে, আপনি তো ভুল করে লেফট লাং দাগাবেন না, অবশ্যই বলবেন রাইট লাংয়ে, বিকজ সুপিরিয়র ভেনা কাভার রাইট সাইডে থাকে। এখন যদি আপনাকে বলা হয় ডিসেন্ডিং থোরাসিক আউটার ইমপ্রেশন থাকবে কোন সাইডে, অফকোর্স লেফট সাইডে, ডিসেন্ডিং থোরাসিক আউটার লেফট সাইডে থাকে, অর্থাৎ যেই স্ট্রাকচার যেই সাইডে সেই সাইডে ইমপ্রেশন দিবে। দ্যাট ইজ টু কমন স্ট্রাকচার, যেটা সিঙ্গেল স্ট্রাকচার মিড লাইনে থাকে। সেটা কি, একটা ইসোফেগাস, একটা ট্রাকিয়া। দেখবেন এই দুটো স্ট্রাকচার মিড লাইনে আছে এবং সিঙ্গেল স্ট্রাকচার, দুই লাং এসেই তাকে টাচ করে। সো দিস টু স্ট্রাকচার ইজ কমন ইমপ্রেশন ইন বোথ লাংস। লেকচার শিটে পেজ নম্বর 38 এ দেখেন এইরকম একটা সামারি দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। 6 নম্বর পয়েন্টটা দেখেন, there is esophagus and trachea, these two structures are common impression in both lungs। বাদ বাকিগুলো যে যেই সাইডে তার সেই সাইডে ইমপ্রেশন তৈরি করবে। দিস ইজ ইনফিনিটিভ স্টার কোশ্চেন্স টপিকস, এটা খুব ভালো করে পড়তে হবে। পরীক্ষার কোশ্চেন ছিল এটা, দ্য স্ট্রাকচার এন্টারিং থ্রু দ্য হাইলাম অফ দ্য লাংস। আপনি যদি এই কোশ্চেন্স পড়তে ভুল করেন, এন্টারিং নাকি এক্সিটিং, এন্টারিং বললে এক ধরনের উত্তর, এক্সিটিং বললে এক ধরনের উত্তর, আপনি যদি বলেন পাসিং থ্রো তাহলে আরেক ধরনের উত্তর। সো আপনাকে কোশ্চেন্সটা মনোযোগ দিয়ে না পড়লে আপনি মিস করবেন। তাহলে দেখেন ব্রঙ্কিয়াল আর্টারি, ব্রঙ্কিয়াল ভেন, ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি এন্ড পালমোনারি ভেন। পাসিং থ্রো বলে অল আর ট্রু, এক্সিটিং এন্ড এন্টারিং বলে ডিফারেন্ট অ্যান্সার গুলো হয়ে যাবে। সো আপনি মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো পড়বেন এবং অ্যান্সার পারবেন। এরপরে আসেন আমাদের লেকচার শিটে পেজ নম্বর 45 নম্বর পেজে আসেন। 45 নম্বর পেজে দেখেন আমাদের ব্রঙ্কিয়াল ট্রি দেখানো হয়েছে। টোটাল আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি, দ্যাট ইজ ট্রাকিয়া এবং টার্মিনাল ব্রঙ্কিউল অ্যালভিউলাস পর্যন্ত যে স্ট্রাকচারটা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। এটা হচ্ছে কন্ডাক্টিং জোন, যেখানে বাতাসগুলো কন্ডাকশন হয়, এন্ড দ্য রেসপিরেটরি জোন, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তো দেখেন ট্রাকিয়া, লম্বা একটা স্ট্রাকচার ট্রাকিয়া আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, এটাকে বলা হয় কন্ডাক্টিং জোন। দেখবেন বাস টার্মিনাল বা এই জায়গাগুলোতে কি হয়, এটা চেঞ্জ হয়, আমরা এই টার্মিনাল থেকে আমরা অন্য গন্তব্যের দিকে যাই, লাইক দ্যাট। দেখেন ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এক ধরনের ঘটনা থাকবে, টার্মিনাল ব্রঙ্কিউল পার হওয়ার পরের স্ট্রাকচারগুলো আরেক রকম হবে। আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল ইট ইজ কল্ড কন্ডাক্টিং জোন, সেখানে থাকে হায়ালিন কার্টিলেজ থাকে। দিস ইজ স্ট্রাউট স্ট্রাকচার, যেখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। বাট আফটার দ্য টার্মিনাল ব্রঙ্কিউল দেয়ার ইজ নো কার্টিলেজ, সেখানে কোনো কার্টিলেজ থাকে না। তারপরে যে জোনটা, এটা দেখেন লাস্টলি অ্যালভিউলাস তৈরি হয়। সো দিস জোন ইজ কল্ড দ্য রেসপিরেটরি জোন, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 45 নম্বর পেজের এই স্ট্রাকচার দেখেন 2 নম্বর বক্স, যেটা নিচের দিকে যে টেবিলটা, এই নিচের ছকটা বেশি ইম্পর্টেন্ট, এটাকে ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন। স্পেশালি দ্য স্ট্রাকচার কন্ডাক্টিং জোনে থেকে হায়ালিন কার্টিলেজ, রেসপিরেটরি জোনে কোনো হায়ালিন কার্টিলেজ থাকে না। দিস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপরে আসেন পরের পেজে, জাস্ট পরের পেজে 46 নম্বর পেজে দেখেন আমাদের ব্রঙ্কিয়াল কার্টিলেজ বলে একটা ছক দেওয়া আছে। প্রথম ছকটা পুরোটা ইম্পর্টেন্ট, স্পেশালি 3 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ টার্মিনাল ব্রঙ্কিউল বলে যে জায়গাটি আছে, টার্মিনাল ব্রঙ্কিউলের মধ্যে কি কি সেল থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখেন। এবং এই পেজের 46 নম্বর পেজের একদম লাস্ট টেবিল, যেটা সেলস অফ দ্য এলভিউলাই, টাইপ 1 সেল এন্ড টাইপ 2 সেল। টাইপ 1 সেল 40% মাত্র থাকে এবং টাইপ 2 সেল থাকে 60%, বাট লাইনিং করে টাইপ 1 করে 95%, লাইনিং করে আছে টাইপ 1, লাইনিং বেশি করলেও নাম্বার অফ সেল কম, 40% সেল থাকে।
এই কথাগুলো একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এগুলো ফিজিওলজির ইনফরমেশন, জ্ঞানন্স ফিজিওলজি থেকে তথ্যগুলো কালেক্ট করা। এরপর আসেন 47 নম্বর পেজে, যেখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন রয়েছে, সেটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট এবং এই বিষয়টি একটু বোঝার বিষয় আছে। ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট হচ্ছে, আমরা টোটাল লাংকে 10 সেগমেন্টে ডিভাইড করি, এগুলোকে বলে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। এই সেগমেন্টগুলোর সার্জিক্যাল ইম্পর্টেন্স রয়েছে এবং অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। বলা হয় যে ট্রাকিয়া ডিভাইড করে ব্রঙ্কাই, ব্রঙ্কাই থেকে ব্রঙ্কাস সেগমেন্টাল ভাগ ভাগ হতে থাকে এবং লাস্ট যে পর্যায়টা একটা নির্দিষ্ট ইউনিট অফ টিস্যুকে সাপ্লাই দেয়। তাহলে আমরা যদি বলি যে দিস ইজ দ্য ব্রঙ্কাস, প্রথমে যদি আমরা বলি দিস ইজ দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, দ্যাট ইজ এ ইউনিট, এই একটা ইউনিট পেলাম আমরা, এবং দিস ইজ অ্যানাদার ইউনিট। এই ইউনিটগুলো নিজস্ব সেগমেন্টাল ব্রঙ্কাস রয়েছে, দ্যাট ইজ নিজস্বভাবে তারা এয়ারেটেড হয়। এটা আমরা বললাম দিস ইজ দ্য সেগমেন্টাল ব্রঙ্কাস, যেখান থেকে সরাসরি বাতাস আসতেছে, অক্সিজেন আসতেছে। এই ইউনিটগুলোর নিজস্ব আর্টেরিয়াল সাপ্লাই রয়েছে, দ্যাট ইজ দিস ইজ দ্য পালমোনারি আর্টারি, যেটা তাকে ব্লাড সাপ্লাই দিয়ে যাচ্ছে। তাহলে দিস আর ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, যার নিজস্ব সেগমেন্টাল ব্রঙ্কাস দিয়ে অক্সিজেনেটেড হয়, যার নিজস্ব ব্লাড সাপ্লাই পালমোনারি আর্টারি দিয়ে পাচ্ছে। এই ইউনিটগুলোর একটা বিশেষত্ব আছে যে এদের নিজস্ব কোনো ভেনাস ড্রেনেজ নাই। তার মানে এরকম একটা ভেন যদি থাকতো ভিতর দিয়ে, তাহলে আর কোনো ডিফারেন্স থাকতো না। বাট দের ইজ নো ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ড্রেনেজ, তারা ড্রেন করে বাই কমন ভেনাস ড্রেনেজ। তার মানে এইরকম একটা ভেন থাকবে, যেই ভেন দুপাশ থেকে ড্রেন করবে। তার মানে দুইটা আলাদা সেগমেন্টাল ব্রঙ্কাস, এই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট যার মধ্যে ব্রঙ্কাস আছে এবং লাং টিস্যু আছে, এই টিস্যুগুলো নিজস্ব এয়ারেশন আছে, নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, বাট ভেনাস ড্রেনেজটা শেয়ার করে। এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, দুই সেগমেন্ট ড্রেন করে ইন এ সিঙ্গেল পালমোনারি ভেন, এটাকে বলা হয় ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। লেকচার শিটে পেজ নম্বর 47 এ দেখেন যে স্ট্রাকচারালি সেপারেটেড এন্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট ইউনিট অফ লাং টিস্যু হুইচ আর এয়ারেটেড বাই single, this is the single segmental bronchus is called bronchopulmonary segment. প্রত্যেকটা লাঙে 10টা করে সেগমেন্ট থাকে, এদের নিজস্ব কোনো ভেনাস ড্রেনেজ নাই। দিস ইজ কমন পালমোনারি ভেন, এই কমন পালমোনারি ভেনের মধ্যে দুইটা ব্রঙ্কাসই এসে ড্রেন করে। সো দিস ইজ কল্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ইট হ্যাজ সার্জিক্যাল ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। লেকচার শিটে পেজ নম্বর 47 এ দেখেন ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। 2 নম্বর পয়েন্টে খেয়াল করেন, the apical segment of lower lobe is the most dependent part of lung in recumbent position, so infection is very common. So এইগুলো সিঙ্গেল বেসড কোশ্চেন্স এর জন্য খুব ইম্পর্টেন্ট সাইট, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। This is the bronchial artery, this is the intersegmental venous drainage, that is pulmonary vein. এরপরে আসেন লেকচার শিটের পেজ নম্বর 50 নম্বর পেজে আসেন, দ্যাট ইজ ডেভেলপমেন্ট অফ লাং। লাং ডেভেলপমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, যেমনটা হার্টের ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে 4টা স্টেজ রয়েছে, 4টা স্টেজের নাম পড়বেন এবং তার পিরিয়ডটা। যেমন 1 নম্বরকে বলা হয়েছে সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড, কতদিন পর্যন্ত? আপ টু দ্য 16 উইক, দ্যাট ইজ 4 মাস পর্যন্ত। কি হয় এই সময়? এই সময় আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত ডেভেলপমেন্ট হয়। তার মানে কি কন্ডাক্টিং জোনে ডেভেলপমেন্ট হয় উইথ দ্য 4 মান্থ, দ্যাট ইজ সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। তারপরে দেখেন ক্যানালিকুলার পিরিয়ড, এটা 16 সপ্তাহ থেকে 24 সপ্তাহ অর্থাৎ 6 মাস পর্যন্ত। কিসের ডেভেলপমেন্ট হয়? এখানে রেসপিরেটরি ব্রঙ্কিউল পর্যন্ত ডেভেলপমেন্ট হয়। তারপর দেখেন 3 নম্বর টার্মিনাল পিরিয়ড আপ টু দ্য বার্থ, অ্যালভিউলাসের প্রিমিটিভ স্টেট, দ্যাট ইজ প্রিমিটিভ অ্যালভিউলাসের ডেভেলপমেন্ট হয় এই পর্যায়ে। এন্ড নম্বর 4 দ্যাট ইজ অ্যালভিউলার পিরিয়ড, 8ম মাস থেকে শুরু করে আপ টু দ্য চাইল্ডহুড। তার মানে অ্যালভিউলাসের ডেভেলপমেন্ট ইন্ট্রা-ইউটেরাইন লাইফে শুরু হয় এবং চাইল্ডহুড পর্যন্ত চলতে থাকে। দেখবেন ছোট বাচ্চাদের ফ্রিকোয়েন্টলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, বিকজ দেয়ার লাং ইজ ম্যাচুরিং, নট ম্যাচিউরড লাং, দেয়ার লাং ইজ ডেভেলপিং। সো ছোট বাচ্চাদের দেখবেন ঘন ঘন রেসপিরেটরি ইনফেকশন হয়, কারণ তাদের লাং ডেভেলপমেন্ট কমপ্লিট না, অ্যালভিউলাসের ডেভেলপমেন্ট চলতে থাকে। সেই 4টা স্টেজ পড়লেই হলো। এই পৃষ্ঠে দেখেন পোস্চুরাল ড্রেনেজ বলে একটা জায়গা আছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, এগুলো যারা জেনারেল সার্জারিতে এফসিএস পটন দিবেন তারা এইগুলো বিষয়গুলো পড়বেন, অন্যদের জন্য দরকার নাই। আমরা যদি এই চ্যাপ্টারটা একটু কনসাইজ করি, 34 নম্বর পেজে একটু দেখেন লাংসের কিছু অ্যানাটমি আছে, এগুলো একটু দেখে নেবেন। এবং 35 নম্বর পেজে কিছু রিলেশন দেওয়া আছে, যেমন অ্যাপেক্স
এই অ্যাপেক্সের কি কি রিলেশনগুলো এগুলো একটু পড়বেন। যে কোশ্চেন্সটা আমরা ডিসকাস করেছিলাম যে পোস্টেরিয়র রিলেশন, দেখেন 35 নম্বর পেজের দ্বিতীয় প্যারাটা, পোস্টেরিয়র রিলেশন, দ্যাট ইজ নেক অফ দ্য ফার্স্ট রিব কোন কোন স্ট্রাকচার রিলেটেড, দ্যাট ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য লাংয়ের পোস্টেরিয়র সারফেসে চারটা স্ট্রাকচার রয়েছে, সেই চারটা নাম দেওয়া আছে। এখানে ক্লিনিক্যাল কোরিলেশন প্যানক্রিয়াস্ট সিনড্রোম সবার জন্য দরকার নেই, ফর জেনারেল সার্জারি তাদের জন্য দরকার। পরের পৃষ্ঠায় যান, কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অবলিক ফিশার, হরাইজন্টাল ফিশার 36 নম্বর পেজে আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। এরপর আসেন 37 নম্বর পেজে, খুব বেশি রিলেভেন্ট কথা নাই, খুব দরকার নেই। 38 নম্বর পেজ, এই পুরো পেজটাকে ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন, এই পেজটা সবার জন্য ইম্পর্টেন্ট। 38 নম্বর পেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসেন আমরা 40 নম্বর পেজে আসেন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড লেফট লাং, এটা একটু দেখবেন তাহলে পড়াটা কনসাইজ হয়ে যাবে। এরপরে আসেন 41 নম্বর পেজ, ব্রঙ্কিয়াল ট্রি নিয়ে কিছু কথা আছে, খুব রিলেভেন্ট কথা নাই। 42 নম্বর পেজে দেখেন পালমোনারি ইউনিট বলে একটা প্যারা আছে, পালমোনারি ইউনিটের 4টা পয়েন্ট আছে, জাস্ট 4টা পয়েন্ট পড়বেন, আর দরকার নেই। এরপরে আসেন পেজ নম্বর 43 নম্বর পেজে কিছু ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এগুলো খুব ইম্পর্টেন্ট না, তবে একটু পড়বেন। এরপর আসেন 44 নম্বর পেজে, দিস আর নট ইম্পর্টেন্ট। 45 নম্বর পেজ, দিস ইজ ইম্পর্টেন্ট পেজ বলেছি আমি। 46 নম্বর পেজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, ভালো করে পড়তে হবে, এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন্স আসে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন্সগুলো আসে। 47 নম্বর পেজ, সেগমেন্টগুলো নামগুলো সহ পড়তে হবে। এন্ড এরপরে আসেন 49 নম্বর পেজ, এখানে অনেক বড় একটা চার্ট দেওয়া আছে, সবার জন্য খুব একটা দরকার নাই, যারা জেনারেল সার্জারি দেবেন তারা পড়বেন। দেন প্রসিড অন। এটা ছিল একটা গাইনিক অ্যান্ড অবস ডিপার্টমেন্টের এফসিএস পার্ট অন জানুয়ারি 2020 এর কোশ্চেন্স কনসার্নিং দ্য প্লুরা। প্লুরাটা আমরা দেখিয়ে দেবো যে কোন জায়গাটা পড়তে হবে, আমরা ডিসকাস করবো লেটার। এরপর আসেন লেকচার শিটে পেজ নম্বর 20 নম্বর পেজে আসেন, দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম থেকে আমাদের যে ফোকাসড জায়গাটা, ডায়াফ্রামের কিছু ফিচার আসে, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডায়াফ্রামের মেজর ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার যায় আসে এন্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডায়াফ্রাম, এই দুটো তথ্য খুব ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম থেকে যদি আমরা মেজর ওপেনিংটা দেখার চেষ্টা করি, একটু খেয়াল করেন আমার সাথে। এটা যদি বলি আমরা, দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম, তাহলে আমাদের ডায়াফ্রামের মেজর ওপেনিংটা দাঁড়ায়, এটা যদি হয় আমাদের হার্ট, খেয়াল করেন ডায়াফ্রামের 3টা মেজর ওপেনিং। নাম্বার 1, দিস ইজ কল্ড ভেনা কাভাল ওপেনিং, কোন লেভেলে আছে? এট দ্য লেভেল অফ T8। এরপরে যে ওপেনিংটা সেটাকে বলা হয় ইসোফেজিয়াল ওপেনিং, কোন লেভেল? লেভেল T10। এন্ড দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে এওটিক ওপেনিং, দিস ইজ এট দ্য লেভেল অফ T12। The level of the opening is also important. এখন এই ওপেনিং গুলোতে কোন কোন স্ট্রাকচার যায় আসে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। মেজর ওপেনিং তে কোন কোন স্ট্রাকচার যায় আসে এটা আগে পড়বেন, তারপরে সময় পেলে মাইনর গুলো পড়বেন। তাহলে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 21 এ দেখেন একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে দেওয়া আছে 3টা ওপেনিং, তাদের শেপ, লেভেল, লোকেশন এন্ড দ্য কন্টেন্ট হুইচ আর পাসিং থ্রু দ্য ওপেনিং। এটাকে আমরা সহজভাবে মনে রাখতে পারি। যেমন দেখেন প্রথম পয়েন্টটা কি আছে? ভেনা কাভাল ওপেনিং। ভেনা কাভাল ওপেনিং দিয়ে যে ভেনা কাভা যাবে, কোন ভেনা কাভা? ইনফ্রা ভেনা কাভা। এটা দেখেন আমরা কতবার মুখস্থ করছি যে ভেনা কাভাল ওপেনিং দিয়ে ইনফ্রা ভেনা কাভা যায়, ইনফ্রা ভেনা কাভা যায়। অ্যাকচুয়ালি এটা কি মুখস্থ করার জিনিস? নো। তাহলে ভেনা কাভাল ওপেনিং দিয়ে ইনফ্রা ভেনা কাভা যাবে, এটা বাই নেমেই প্রকাশ পায়, সো এগুলো মুখস্থ করবেন না, পড়ার লোড কমবে। তাহলে ভেনা কাভাল ওপেনিং দিয়ে যাবে নাম্বার 1 ইনফ্রা ভেনা কাভা। আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যায়, ফ্রেনিক নার্ভ কাকে সাপ্লাই দেয়? সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। যেই জিনিসটা সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যাবে সেটা কোন দিক দিয়ে যাবে? অবশ্যই এই ওপেনিং দিয়ে যাবে, বিকজ ভেনা কাভাল ওপেনিং উইদিন দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। সো ফ্রেনিক নার্ভ, দ্যাট ইজ রাইট ফ্রেনিক নার্ভ, রাইট সাইডে যেহেতু ভেনা কাভা থাকে, সো রাইট ফ্রেনিক নার্ভ কোন দিক দিয়ে যাবে? ইনফিরিয়র ভেনা কাভাল ওপেনিং দিয়ে। তাহলে ভেনা কাভাল ওপেনিং দিয়ে মূলত দুটো স্ট্রাকচার যায়, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এন্ড আরেকটা স্ট্রাকচার সেটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। এবারে আসেন ইসোফেজাল ওপেনিং। তাহলে ইসোফেজাল ওপেনিং দিয়ে যে ইসোফেগাস যাবে এটা তো নতুন করে জানার বিষয় না। সো ইসোফেজাল ওপেনিং দিয়ে দেখলাম দিস ইজ দ্য ইসোফেগাস, ইসোফেজাল ওপেনিং দিয়ে যাচ্ছে, দিস ইজ ইসোফেগাস।
ইসোফেজাল ওপেনিং দিয়ে ইসোফেগাস যদি যায় তাহলে আর কি কি যায় এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা যদি একটু সহজভাবে মনে রাখি, ইসোফেজাল ওপেনিং দিয়ে ইসোফেগাস, ইসোফেগাস আলটিমেটলি কিসে কনভার্ট হয়? স্টোমাক তৈরি করে। সো ইসোফেজাল ওপেনিং মানে স্টোমাক, তাহলে স্টোমাকে ব্লাড সাপ্লাই কি নার্ভ সাপ্লাই কি? স্টোমাকে ব্লাড সাপ্লাই দ্য গ্যাস্ট্রিক ভেসেলস, নার্ভ সাপ্লাই দ্য ভাগাস নার্ভ। সো ইসোফেজাল ওপেনিং দিয়ে যাবে গ্যাস্ট্রিক ভেসেলস, ইসোফেজাল ওপেনিং দিয়ে যাবে ভাগাস নার্ভ। সো রাইট অ্যান্ড লেফট ভাগাস নার্ভ, gastric vessels and the esophagus are the content of esophageal opening. এখন আসেন লাস্ট ওয়ান, দ্যাট ইজ aortic opening. aortic opening সবার পেছনে আছে এবং aortic opening দিকে যাবে, দিস ইজ দ্য ডিসেন্ডিং thoracic aorta. তাহলে aortic opening দিকে যাবে ডিসেন্ডিং thoracic aorta. এর সাথে আরো দুটো শব্দ মনে রাখবেন, এ দিয়ে এজাইগাস ভেন। তার মানে এজাইগাস ভেন কোনটা দিয়ে যাবে? aortic opening দিয়ে যাবে, aorta and এজাইগাস ভেন. And number 3, that is the lymphatic system of whole body except some portion. Lymphatic system one type of venous system. তার মানে আমাদের যে thoracic duct এটা যাবে এই ওপেনিং দিয়ে। তাহলে aortic opening দিয়ে যাবে আমাদের abdominal descending thoracic aorta, esophagus vein and thoracic duct. These three are very important structure passing through the esophageal, aortic and abdominal opening. This is very important. 21 নম্বর পেজের টেবিল ইনফিনিটিভ স্টারদের, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। রাইট ফ্রেনিক নার্ভের ক্ষেত্রে আমরা বললাম যে এটা যায় ইনফিরিয়র ভেনা কাভাল ওপেনিং দিয়ে বা ভেনা কাভাল ওপেনিং দিয়ে। তাহলে লেফট ফ্রেনিক নার্ভের ক্ষেত্রে কি হয়? লেফট ফ্রেনিক নার্ভ এটা অ্যাকচুয়ালি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার সাথে নামতে ছিল, নামতে নামতে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাতে চলে যায় পেছনের দিকে, দ্যাট ইজ পোস্টেরিয়র মেডিস্টেনামে। বাট ফ্রেনিক নার্ভের গন্তব্য তো সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। সো লেফট ফ্রেনিক নার্ভ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার সঙ্গ ছেড়ে সে সোজা চলে আসে ফ্রেনিক নার্ভ, দ্যাট ইজ সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে পায়ার্স করে লেফট সাইডে চলে আসে। This is the left phrenic nerve. This is the central tendon of the diaphragm. Central tendon of the diaphragm left side के fires করে এসেছে, সেটা হচ্ছে phrenic nerve. তাহলে right phrenic nerve যাই vena cava opening দিয়ে, left phrenic nerve fires the diaphragm. পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি আসি esophageal opening the diaphragm কোন কোন স্ট্রাকচার ট্রান্সমিট করে এগুলো আপনাদের জানতে হবে। এফসিপিএস প্যাটার্নের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকস আছে, সেটা হচ্ছে লেকচার শিটে পেজ নম্বর 23 তে আসেন। এটা রেসিডেন্সি পরীক্ষায় ইউজুয়ালি আসে না, বাট এফসিপিএস প্যাটার্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লিনিক্যাল টাইপ কোশ্চেন্স, সেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, কনজেনিটাল অ্যাকওয়ার্ড, এর টাইপগুলো পড়তে হবে। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 23 তে দেখেন কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়ার কিছু টাইপ দেওয়া আছে, 1 2 3 4। এই যে টাইপগুলো, এই টাইপগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। ডিটেইলিং দরকার নেই, নামগুলো জানতে হবে। পরীক্ষায় কোশ্চেন্স আসে যে ফলোইং আর দ্য কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, সো আপনি যদি নামগুলো না জানেন তাহলে অ্যান্সার করতে পারবেন না, সো নামগুলো জানতে হবে। দিস আর দ্য নেমস। এটা ছিল একটা কোশ্চেন্স। এছাড়াও জানুয়ারি 2020 এফসিপিএস প্যাটার্নের কোশ্চেন ছিল ফেসার্স অফ দ্য ডায়াফ্রাম, দ্যাট ইজ ডায়াফ্রামের কিছু অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া জানুয়ারি 2020 এফসিপিএস প্যাটার্নের কোশ্চেন ছিল। সো আপনি এই টপিকসটাকে অবশ্যই গুরুত্ব দিবেন, অল্প পড়া বাট অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। এখন আসেন এই টপিকসে লেকচার শিটে পেজ নম্বর 20 নম্বর পেজে আসেন। ডায়াফ্রামের অরিজিন, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট না। ক্রু আপ দ্য ডায়াফ্রাম, দ্যাট ইজ রাইট অ্যান্ড লেফট ক্রাস, এটা একটু পড়তে হবে। এবং লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এবং রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এর মধ্যে কোনটা ইসোফেজিয়াল কনস্ট্রিকশন করে এটা আমাদের জানতে হবে। তারপরে দেখেন ডায়াফ্রামের 21 নম্বর পেজে আরো কিছু কথা ছিল, যে টেবিলের উপরে নোটাবিনি এনবি বলে যে পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট পড়তে হবে। টেবিলের নিচের দিকে দেখেন মাইনর ওপেনিং, এগুলো ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে রাখেন। এরপর 22 নম্বর পেজে আসেন, দেখেন নিচের দিকে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আর উপরের দিকে নার্ভ সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই, এগুলো একটু পড়বেন। 23 নম্বর পেজে ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম, এটা ট্রিপল স্টার দিয়ে রাখেন। 1 2 3 4 চারটা পয়েন্ট থেকে ডেভেলপমেন্ট হয়, এই চারটা পয়েন্ট জানতে হবে। এন্ড কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এটা ইনফিনিটিভ স্টার দিয়ে রাখবেন। এরপর আসেন লেকচার শিটের পেজ নম্বর 105, 105 নম্বর পেজে আসেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বলা যায় যে আজকের ক্লাসের মধ্যে যদি বলেন মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কোনটা, তাহলে সেটা হচ্ছে ব্রেস্ট।
এবং এখান থেকে কোশ্চেন্স ইনভেরিয়েবলি থাকে এবং পৃথিবীতে যত জায়গাতে আপনি এন্ট্রি এক্সামগুলো দিতে যাবেন each and every time you have to face the questions from breast. So this is very important topics এবং আমরা ব্রেকের পরে একটা সুস্থ এবং ঠান্ডা মাথা নিয়ে এই টপিক্সটা পড়বো এবং এরপরে ছোটখাটো কয়েকটা টপিক্স হলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ব্রেস্ট থেকে যদি পড়তে হয় প্রথমে যদি আপনাদের বলি ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে কোথায় থেকে? From modified sweat না sebaceous? Yes, from modified sweat gland. And পরীক্ষার হলে যে বসে ভাবতেছেন কনফিউশন তৈরি হলো modified sweat না sebaceous, sweat না sebaceous, what to do? তখন কি করবেন? দুই আঙ্গুলে কামড় দেবেন, আঙ্গুলে কামড়ায় যেটা দাগ বেশি পড়ে বা ব্যথা বেশি লাগে সেটা দাগাবেন, বাট ইট ইজ নট গুড ওয়ে। আঙ্গুলে কামড়ায় সঠিক উত্তর ভেরি রেয়ারলি হয়, বেশিরভাগই ভুলটা দাগানো হয়। তাহলে এগুলোকে জানতে হবে কনফিডেন্টলি কিভাবে জানবেন? সেবাসিয়াস এন্ড সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? অনলি দ্য সোয়েট, দ্যাট ইজ ঘাম। সোয়েট গ্ল্যান্ড থেকে শুধু ঘাম তৈরি হয়, বাট সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে কি আসে? সেবাম, এটা একটা বজ্র পদার্থ যেটা আটকায় গেলে কি হয়? সেবাসিয়াস সিস্ট, আরো বেশি আটকায় গেলে অ্যাবসেস তৈরি হয়ে যায়। সৃষ্টিকর্তা তার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে অবশ্যই বজ্র পদার্থ খাওয়াবেন না, তিনি মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে কখনোই ব্রেস্ট তৈরি করবেন না, তিনি তৈরি করেছেন মডিফাইড সোয়েট গ্ল্যান্ড থেকে। সোয়েট গ্ল্যান্ড পানিকে মডিফাই করে মিল্ক তৈরি করা হয়েছে। So breast is always a modified sweat gland, never sebaceous. Then পরে কোশ্চেনটা যদি করি যে ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়েছে ফ্রম দ্য সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড কার অ্যাপেন্ডিক্স? ইট ইজ এ স্কিন অ্যাপেন্ডিক্স। সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার ফলিকল, নেল, দিস আর দ্য স্কিন অ্যাপেন্ডিক্স। তাহলে ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়েছে মূলত কোথায় থেকে? স্কিন থেকে। তাহলে ব্রেস্টের ডেভেলপমেন্ট অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র নাকি পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র? নরমালি দেখলে মনে হবে দেখবেন ব্রেস্ট চেস্ট ওয়াল থেকে সামনের দিকে প্রসিড করে, অ্যাকচুয়ালি নো, ব্রেস্ট ডেভেলপমেন্ট ফ্রম দ্য অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, ইট ইজ স্কিন টু দ্য চেস্ট ওয়াল। এই ছবিটা দেখেন, বিফোর পিউবার্টি মেল ফিমেল সেম, তারপর যখন আস্তে আস্তে পিউবার্টিতে আসে তখন ডাক্টাল সিস্টেমে ডেভেলপমেন্ট হয়, দেন স্কিন থেকে ব্রেস্ট ব্যাকওয়ার্ড দ্যাট ইজ চেস্ট ওয়ালের দিকে প্রসিড করে, তারপরে আরো যখন বড় হতে থাকে ডাক্টাল সিস্টেম বাড়তে থাকলো, এরপরে আসেন প্রেগনেন্ট যখন হয় একটা ফিমেল তখন তার ল্যাকটেটিং সিস্টেম দ্যাট ইজ গ্ল্যান্ডুলার সিস্টেমগুলো অ্যাক্টিভেট হওয়া শুরু করে। এরপরে দেখেন দিস ইজ দ্য ল্যাকটেটিং মাদার যার মেমারি গ্ল্যান্ডগুলো হাইলি অ্যাক্টিভেটেড। তারপরে কি দেখেন ডাক্টাল সিস্টেমগুলো ল্যাকটেশনের শেষে আবার আগের অবস্থায় ফিরে যায়, এন্ড আফটার মেনোপজ তার গ্ল্যান্ডুলার সিস্টেম টোটালি শেষ, নাও দ্যাট ইজ সামওয়াট ডাক্টাল সিস্টেম। তাহলে এখন বলেন এই যে ল্যাকটেটিং মাদার মেমারি গ্ল্যান্ড, হোয়াট টাইপ অফ গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন? হিস্টোলজির মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে এটা একটা, যে মেমারি ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন, এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে অ্যাপোক্রাইন টাইপ গ্ল্যান্ড। তাহলে মেমারি গ্ল্যান্ড ইজ অ্যাপোক্রাইন টাইপ গ্ল্যান্ড, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন আসেন 105, দ্যাট ইজ 105 নম্বর পেজে আমাদের ব্রেস্ট সম্পর্কে অনেক কথা দেওয়া আছে, অ্যানাটমিগুলো একটু জানতে হবে আমাদের এবং হিস্টোলজিক্যাল স্ট্রাকচার একটু জানতে হবে। আমরা ব্রেস্টের স্ট্রাকচারটা পড়বো, দেন লিম্ফোয়েটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট পড়বো, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ব্রেস্ট থেকে যদি একটা শব্দ পড়ে যেতে চান, অনলি একটা শব্দ পড়বেন, তাহলে পড়তে হবে আপনাকে লিম্ফোয়েটিক ড্রেনেজ অফ ব্রেস্ট, দিস ইজ ইনফিনিটিভ স্টার। দুটো পড়তে চাইলে স্ট্রাকচার অফ দ্য ব্রেস্ট, এই দুটোই মূলত ব্রেস্ট থেকে পড়ার। তাহলে একটু আমার সাথে আপনারা ছবিটা দেখে নেন ব্রেস্টের অ্যানাটমিটা। আমরা যদি বলি দিস ইজ দ্য চেস্ট ওয়াল, এটা হচ্ছে আমাদের ব্রেস্ট টিস্যু, ব্রেস্টের দিস ইজ দ্য নিপল এন্ড এরিওলা, এন্ড দিস ইজ দ্য ডিপ পেক্টোরাল ফাসা। চেস্ট ওয়ালের সাথে ডিপ পেক্টোরাল ফাসার সাথে আমাদের ব্রেস্টটা এইভাবে অবস্থান করে। এখন এইরকম একটা হেভিওয়েট স্ট্রাকচার কখনো এইভাবে থাকবে না, সৃষ্টিকর্তা এই জন্য কিছু সাসপেন্সরি লিগামেন্ট দিয়েছেন। যারা ছোটবেলায় স্কাউট করছেন দেখবেন টেন্টিং করে থাকতে হয় বাইরে গেলে, যে আমাদের তাবু তৈরি করতে হয়, ওইরকম একটা ব্যাপার যে সৃষ্টিকর্তা মাঝখানে কিছু টেন্টিং এর জন্য সাসপেন্সরি লিগামেন্ট দিয়েছেন, যে লিগামেন্টগুলো উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে এসে ধরে ধরে ব্রেস্টকে তার সঠিক অবস্থানে রাখে। দিস আর কল্ড সাসপেন্সরি লিগামেন্ট। এই ব্রেস্ট অনেকগুলো লোবিউলে বিভক্ত, 15 থেকে 20টা পিরামিডাল লোবিউল দিয়ে তৈরি। দিস ইজ দ্য লোবিউল, ব্রেস্ট লোবিউল, 15 থেকে 20টা ব্রেস্ট লোবিউলে বিভক্ত। এই লোবিউলগুলো একটা ডাক্টের মাধ্যমে ওপেন করে,
নিপল অ্যান্ড এরিওলা বরাবর এইভাবে এসে দিস ইজ দ্য ল্যাকটিফারাস ডাক্ট, যেখানে ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক তৈরি হয়ে এই ডাক্ট বরাবর দিয়ে এসে নিপল এসে ওপেন করে। তাহলে 15 থেকে 20টা এরকম ল্যাকটিফারাস ডাক্ট এসে ওপেন করে। দিস স্ট্রাকচারস আর ইম্পর্টেন্ট। লেকচার শিটে 105 নম্বর পেজে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলে যে প্যারাটা আছে এর মধ্যে এই কথাগুলো আছে। এখন এখানে লাইনিং এপিথেলিয়াম অফ দিস ডাক্ট ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যখন আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে গ্ল্যান্ডের একটা বেসিক প্রিন্সিপাল আছে, গ্ল্যান্ড যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন তার লাইনিং এপিথেলিয়াম গুলো হয় কিবোর্ডাল টাইপ অথবা ফ্ল্যাট এইরকম। গ্ল্যান্ড যখন ফাংশনিং হয়, দ্যাট ইজ ল্যাকটেটিং গ্ল্যান্ড, তখন সেই সেলগুলো লম্বা লম্বা হয়ে যাবে, মানে কলামনা টাইপ হয়ে যাবে এইরকম। এই বিষয়গুলো এটা একটা বেসিক কথা মনে রাখবেন, সব গ্ল্যান্ডের ক্ষেত্রে অনেকটা এইরকম। যখনই ফাংশনিং হবে তখন গ্ল্যান্ডের সেলগুলো লাইনিং এপিথেলিয়ামগুলো লম্বা লম্বা হয়ে যাবে। তাহলে আমাদের যদি এখানে বলি মেমোরি গ্ল্যান্ডের ল্যাকটিফারাস ডাক্টের লাইনিং এপিথেলিয়াম ডিউরিং ল্যাকটেশন দিস আর কলামনার, অন্য সময় রেস্টিং কন্ডিশনে দিস আর কিউবয়েডাল। এই কথাগুলো লেকচার শিটে পেজ নাম্বার 105 এ আছে। এখানে কিছু লিগামেন্টস অফ কোপার, যেটা বললাম সাসপেনসরি লিগামেন্ট, এটা থাকবে, এবং মায়োএপিথেলিয়াল সেল, যেটার কারণে ব্রেস্টের কন্ট্রাকশন হয়, ইজেকশন অফ মিল্ক পসিবল হয়। এই পেজের উপরের দিকে দেখেন অ্যাক্সিলারি টেল বলে একটা শব্দ আছে, অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স, যেটা হচ্ছে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্ট থেকে বের হয়। অনেক সময় লাইপোমার সাথে এটা ভুল ডায়াগনোসিস হতে পারে, মিমিক্স করতে পারে। তারপরে দেখেন উপরের দিকে টপোগ্রাফি, টপোগ্রাফির মধ্যে ব্রেস্টের পজিশন কার সাথে রিলেটেড এই কথাগুলো আছে, অল আর ইম্পর্টেন্ট। ব্রেস্টের কোনো শব্দ বাদ দেওয়া যাবে না, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। এরপরে আসেন পরের পৃষ্ঠায় আসেন 106 নম্বর পেজে দেখেন নিপল অ্যান্ড এরিওলা কমপ্লেক্স, নিপল এবং এরিওলা। তাহলে ব্রেস্টের একদম ডোম, যেটা অ্যাপেক্স অর ডোম বরাবর থাকবে নিপল অ্যান্ড এরিওলা, এরিওলার মাঝখানে থাকবে নিপল। এখানে কিছু গ্ল্যান্ড থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড, মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড, যেগুলো পরবর্তীতে মন্টেগোমারি টিউবারকল নামে প্রকাশ পায়। এরপরে দেখেন ব্রেস্টের আরেকটু যদি স্ট্রাকচারগুলো আমরা দেখার চেষ্টা করি। এটা ছিল আমাদের গ্রস মরফোলজি, যে ছবিটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, দিস ইজ দ্য গ্রস মরফোলজি অফ দ্য ব্রেস্ট। এখন যদি আমরা লিম্ফ্যাটিক সিস্টেমের দিকে একটু মনোযোগ দিই, তাহলে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 108 108 নম্বর পেজে দেখেন লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন সুপারফিশিয়াল এবং ডিপ লিম্ফ্যাটিক ভেসেলস এর মাধ্যমে ড্রেন্ড হয়। যখন আপনি এক্সট্রিমিটি পড়বেন দেখবেন সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ভেসেলস, ডিপ লিম্ফ্যাটিক ভেসেলস এভাবে আসে, লাইক দ্যাট। ব্রেস্টের ক্ষেত্রে এরকমই। তাহলে স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যুগুলো ড্রেন্ড বাই সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ভেসেলস, কিন্তু একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কোথায়? এই যে নিপল এবং এরিওলা এই কমপ্লেক্সটা এটা ডিপের সাথে রিলেটেড। তার মানে whole of the skin is drained by superficial lymphatic vessels except the nipple and areola, এই কমপ্লেক্সটুকু বাদ দিয়ে। তাহলে নিপল এবং এরিওলার এই কমপ্লেক্সটুকু ড্রেনড উইথ দ্য ডিপ পার্ট অফ দ্য ব্রেস্ট, দ্যাট ইজ পেরেনকাইমা এন্ড স্ট্রোমা অফ দ্য ব্রেস্ট, সেটার সাথে ড্রেন হবে কি দিয়ে? ডিপ লিম্ফ্যাটিক প্লেক্সাসের সাথে। ওকে, তাহলে পরীক্ষা যদি স্টিম থাকে যে skin and nipple and areolar complex drained by superficial lymphatic plexus, it is a false answer. এখন আমরা যদি দেখি, আমরা ড্রেন করলাম সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ভেসেল গুলো ড্রেন করবে আলটিমেটলি ডিপ লিম্ফ্যাটিক ভেসেলে। ডিপ থেকে আলটিমেটলি ড্রেন হবে তিন ভাবে ড্রেন হয়। আমরা যদি ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ দেখি, অল দ্য লিম্ফ ফ্রম দ্য ব্রেস্ট 75% lymphatic drain into the অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। লেকচার শিটে পেজ নম্বর 108 নম্বর পেজের মাঝখানে দেখেন সাম পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে যে প্যারাটা, সেখানে কথাগুলো লেখা আছে। 75% of lymphatic drainage is drained by axillary group of lymph node, 20% of lymphatic drain by internal mammary lymph node, and only 5% drained by posterior intercostal lymph node. Infinitive টা দিয়ে রাখেন, very important information. এরপরের কথাটা দেখেন, এখন যদি এমন হলো এইরকম একটা ব্রেস্ট থেকে লিম্ফ্যাটিক ড্রেনেজ হচ্ছে, খুবই ভালো কথা। এখন এই ব্রেস্টে একটা টিউমার ডেভেলপ করলো, লাইক দ্যাট এইরকম একটা জায়গায় একটা টিউমার এসে অবস্থান করলো। তাহলে এইরকম একটা টিউমার যদি এত বড় টিউমার একটা জায়গা দখল করে নেয়, তাহলে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজটা হ্যাম্পার হবে। যেহেতু নিচের দিকে এক্সপান্ড করার জায়গা থাকে না, সো কম্প্রেশন দেবে স্কিনের উপরে।
তাহলে আমাদের মেইনলি হ্যাম্পার হবে যে সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ। তাহলে সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ যদি ব্লকেজ হয়, অবস্ট্রাকশন হয়, তাহলে কি হবে? স্কিনটা আস্তে আস্তে এলিভেট হবে, স্কিনের নিচে জমতেছে। তো স্কিন যদি এলিভেট হওয়া শুরু করে, তাহলে স্কিন যখন এলিভেট হবে একটা জায়গাতে স্কিন টান খেয়ে থাকবে। কোন জায়গাতে? যেখানে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে স্কিনকে ডিপ ফাসার সাথে আটকানো আছে। তাহলে তখন কন্ডিশনটা দাঁড়াবে এরকম যে স্কিনগুলো এরকম এলিভেট হবে, এই এলিভেট, দেন এই এলিভেট। তাহলে এই বরাবর স্কিনগুলো এলিভেটেড, যার নিচে লিম্ফ জমে আছে, এবং এই ডট ডট লাইন বরাবর সেগুলো আটকা খেয়ে আছে বিকজ অফ সাসপেন্সরি লিগামেন্ট। এখন যদি এই ছবিটা দেখে দেখেন, কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু, উঁচু নিচু, উঁচু নিচু। এই যে উঁচু নিচু কন্ডিশনটা দেখবেন নদীর তীরে বা সমুদ্রের তীরে দাঁড়াইলে দেখা যায় যে উঁচু নিচু ঢেউ খেলানো, লাইক দ্যাট, উঁচু নিচু, উঁচু নিচু। এটাকে সায়েন্টিস্টরা দেখেছেন যে পাকা কমলার খোসা ছাড়াইলে ভেতরের দিকে দেখা যায় যে পিটেড, মানে গর্ত কিছু, কিছু উঁচু, উঁচু নিচু। এখান থেকে সে থিমটা এসেছে পদা অরেঞ্জ, দ্যাট ইজ পাকা কমলার খোসা ছাড়াইলে যে কন্ডিশনটা অ্যারাইজ করে সেটাকে বলা হয় পদা অরেঞ্জ। তাহলে কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে যখন লিম্ফ্যাটিক ড্রেনেজ, দ্যাট ইজ সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ ব্লকেজ হবে, অবস্ট্রাকশন হবে, তখন কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু, নিচু জায়গাতে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে টান খাওয়া, এই জায়গায় এই কন্ডিশনটাকে বলা হয় পদা অরেঞ্জ। ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস অফ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। লেক্সটা শিটে পেজ নম্বর 108 দেখেন অ্যাপ্লাইড অ্যানাটমি, নিচের দিকে অ্যাপ্লাইড অ্যানাটমি বলে একটা পয়েন্ট আছে। এর 1 নম্বর পয়েন্ট, অবস্ট্রাকশনস অফ সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস বাই ক্যান্সার সেল মে প্রোডিউস ইডিমা উইথ ডিম্পলিং অ্যাপিয়ারেন্স লাইক দ্য পদা অরেঞ্জ। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং এটা অবশ্যই ভালো করে মনে রাখবেন। এরপরে আসেন এই পেজের নিচের দিকে, এটা পরে দেখবো আমরা, একটু আগের পেজে আসেন, পেজ নম্বর 107, 107 নম্বর পেজে দেখেন, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। লিম্ফ্যাটিক ড্রেনেজ 107 নম্বর পেজের একদম উপরের দিকে লেভেল অফ লিম্ফ্যাটিক ড্রেনেজ বলে কিছু কথা আছে। আমরা জানি যে ব্রেস্টের নিচে থাকে পেক্টোরালিস মেজর মাসল এবং তার নিচে কোন মাসল? পেক্টোরালিস মাইনর মাসল। তাহলে পেক্টোরালিস মাইনর মাসলের সাথে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, যেখানে আমরা 75% লিম্ফ্যাটিক ড্রেনেজ করলাম, এই লিম্ফ নোডগুলো একটা রিলেশন রয়েছে। রিলেশনটা কেমন? যদি এটা হয় পেক্টোরালিস মাইনর মাসল, তাহলে এই মাসলের নিচের দিকে, দ্যাট ইজ আন্ডারে, বিলো দ্য মাসল, যে গ্রুপের লিম্ফ নোডগুলো থাকে সেগুলোকে বলে লেভেল 1। মাসলের আন্ডার সারফেসে যে লিম্ফ নোডগুলো থাকে সেগুলোকে বলে লেভেল 2। অ্যান্ড মাসলের উপরের দিকে আপওয়ার্ডস, মানে উপরের দিকে যে লিম্ফ নোডগুলো থাকে তাকে বলে লেভেল 3। কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে ম্যাস্টেকটমি যখন করা হয়, টোটাল ম্যাস্টেকটমি করে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স অফ লিম্ফ নোড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স না করেন তাহলে রিকারেন্স অফ ব্রেস্ট ক্যান্সার হবে। তাহলে আপনাকে যদি টোটাল ক্লিয়ারেন্স করতে হয় তাহলে আপ টু দ্য লেভেল 3 পর্যন্ত ক্লিয়ারেন্স করতে হবে, আদারওয়াইজ টোটাল ক্লিয়ারেন্স হবে না। একটু ছবিটা যদি দেখেন যে লেভেল 3, দ্যাট ইজ দিস ওয়ান, এইটার নাম কি? দিস ইজ দ্য অ্যাক্সিলারি আর্টারি। তার মানে আপনি যখন লেভেল 3 ডিসেকশন করতে যাবেন, যদি ভুল করে অ্যাক্সিডেন্টাল একটা গুঁতো লাগে এই অ্যাক্সিলারি আর্টারিতে, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? অ্যাক্সিলারি আর্টারিতে একটা খোঁচা লাগা মানে অপারেশন থিয়েটারে ব্লাডের বন্যা বয়ে যাবে। সো লেভেল 3 ক্লিয়ারেন্স ইজ নট সো ইজি। অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স ইজ ভেরি ডিফিকাল্ট, আপ টু দ্য লেভেল 3 ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো বেশিরভাগ ক্ষেত্রে লেভেল 2 ক্লিয়ারেন্স করা হয়, লেভেল 3 ক্লিয়ারেন্স সবসময় করা যায় না। তাহলে এটা লেকচার শিটে পেজ নম্বর 107 এ দেখেন লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট লেভেল 1 2 3। এটা ফারকুয়ারসন্স নামে একটা সার্জারি বই আছে, সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করা। এটা সবার জন্য ইম্পর্টেন্ট না, এটা অনলি ফর দ্য জেনারেল সার্জারি, অনলি ফর দ্য জেনারেল সার্জারি এফসিপিএস পার্ট 1 যিনি করবেন তাদের জন্য এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। লেভেল 1 2 3, দিস 3 ইজ ইম্পর্টেন্ট। এরপরে দেখেন এই ছবিটা নিচে একটা তথ্য আছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট বলে ABC। এই তথ্যগুলো পড়বেন এবং আমাদের যে লিম্ফ নোডের গ্রুপগুলো ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, কোন কোন ভেসেল বা কোন স্ট্রাকচারের সাথে রিলেটেড এই তথ্যগুলো দেওয়া আছে। যেমন এই নম্বর পয়েন্টের 1 নম্বর দেখেন অ্যান্টেরিয়র গ্রুপ কার সাথে রিলেটেড? ল্যাটারাল থোরাসিক ভেসেলস। ল্যাটারাল গ্রুপ 4 নম্বর পয়েন্টে দেখেন ল্যাটারাল গ্রুপ কার সাথে রিলেটেড? অ্যাক্সিলারি ভেন। এই ধরনের কথাগুলো পড়বেন এবং এগুলো স্পেশালি ইম্পর্টেন্ট ফর জেনারেল সার্জারি এফসিপিএস পার্ট 1। ওকে, এরপরে আসেন যে ব্লাড সাপ্লাই অফ ব্রেস্ট লেকচার শিটে পেজ নম্বর
লেকচার শিটে পেজ নম্বর 105 নম্বর পেজে একটু ব্যাক করে চলে আসেন। 105 নম্বর পেজে টোটাল অ্যানাটমিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 106 নম্বর পেজে দেখেন যে নিপোল কমপ্লেক্সটা আমরা বলেছি, নিচের দিকে ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেস্ট, এটা খুব ইজি। আর ব্লাড সাপ্লাই ব্রেস্ট খুব সংক্ষেপে মনে রাখা যায় এরকম যে ব্রেস্টের চারপাশ দিয়ে যে আর্টারিগুলো গেছে সেখান থেকে ব্লাড সাপ্লাই আসবে। কি কি? উপর দিয়ে গেছে এক্সিলারি আর্টারি, তার ব্রাঞ্চগুলো আসবে। মিড লাইন দিয়ে গেছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, সো এর ব্রাঞ্চগুলো, এন্ড পোস্টেরিয়রলি গেছে ইন্টারকোস্টাল আর্টারি, তার ব্রাঞ্চগুলো। সো এই তিন ব্রাঞ্চ থেকে আর্টারিগুলো থেকে মূলত ব্রেস্ট ব্লাড সাপ্লাই পায়। এটুকু জানলেই হলো, বেশি ডিটেইলিং দরকার নাই। এরপরে আসেন লেকচার শিটে পেজ নম্বর 108 এর একদম নিচের দিকে দেখেন, 108 নম্বর পেজের একদম নিচের তিনটা পয়েন্ট দেওয়া আছে। ডিউরিং ম্যাস্টেকটমি ফলোইং নার্ভ ইনজুরি মে কজ। তাহলে ম্যাস্টেকটমি করার সময় অথবা এক্সিলারি ক্লিয়ারেন্স করার সময় দুইটা নার্ভ ইনজুরির চান্স থাকে অনেক। এটা গ্রেজ অ্যানাটমি থেকে কালেক্ট করা ইনফরমেশন। লং থোরাসিক নার্ভ এন্ড নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, এটা হলে কি সমস্যা হয় এটাও জানতে হবে। দিস ইজ ইনফিনিটিভ স্টাইল ইনফরমেশনস। এরপর আসেন পেজ নম্বর 109, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, এটা একটু দেখবেন। ট্রিপল অ্যাসেসমেন্ট, এটা জেনারেল সার্জারি পার্টন যারা করবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, বেরিয়ান ল্যাবস থেকে কালেক্ট করা। ম্যামোগ্রাফি কি, এটা একটু দেখতে হবে। আর আদার্স ইনফরমেশনগুলো অনলি ফর এক্সপ্রেস পার্টন জেনারেল সার্জারি, তাদের জন্য ইম্পর্টেন্ট। সব পড়াশোনা করলেন, পড়া শেষে পরীক্ষার কোশ্চেন ছিল এটা। এক্সপ্রেস পার্টন জুলাই 2019 এর কোশ্চেন ছিল এটা। 1 নম্বর ব্রেস্টের নার্ভ সাপ্লাই 4 to 6। নেপল ইজ সাপ্লাইড বাই T4। কিছু ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক আছে, যেমন দেখবেন আম্বিলিকাসের ডার্মাটম কত, T10, লাইক দ্যাট নিপলের ডার্মাটম আছে T4। পরে কথাগুলো একটু দেখলেই পারবেন। যেমন এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য নিপল, দিস ইজ T4 ডার্মাটম, গ্রেজ অ্যানাটমি থেকে কালেক্ট করা ছবি। দিস ইজ দ্য নিপল লেভেল এন্ড T4 ডার্মাটম। তো এই ধরনের ল্যান্ডমার্কগুলো মুখস্থ রাখতে হবে। ব্রেস্ট থেকে কোশ্চেন থাকবেই থাকবেই এবং থাকবেই। সো ব্রেস্টের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবগুলো পড়তে হবে এবং সবার জন্য ইম্পর্টেন্ট। গাইনিকোলজি বলেন, রেডিওলজি বলেন, সবার জন্য ইম্পর্টেন্ট, তবে স্পেশালি ইম্পর্টেন্ট ফর জেনারেল সার্জারি অ্যান্ড দ্য গাইনিকোলজি। লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট, জানুয়ারি 2020 এক্সপ্রেস পার্টনের কোশ্চেন ছিল। উইঙ্গিং অফ স্ক্যাপুলা আফটার এক্সিলারি সার্জারি, এই কোশ্চেনটা ছিল। রিগার্ডিং ব্রেস্ট, এটা একটা কোশ্চেন ছিল। সিএ ব্রেস্ট লিম্ফ নোড মেইনলি ইনভলভড, গাইনিতে এই কোশ্চেনটা ছিল। সো এই টপিকস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর বিভিন্ন ফ্যাকাল্টিতে কোশ্চেন আসে। And lastly 97 নম্বর পেজে আসেন, আমরা নিয়ার টু দ্য এন্ড অফ দ্য ক্লাস। 97 নম্বর পেজে দেখেন থোরাসিক ডাক্ট। কিছু টপিকস আছে খুবই ছোট, অল্প ইনফরমেশন, বাট ইটসেলফ ভেরি ইম্পর্টেন্ট। অল্প কথাতেই তাদের অনেক গুরুত্ব। যেমনটা থোরাসিক ডাক্ট, কখনো ফুল স্টেমের কোশ্চেন সেভাবে আসে না, বাট স্টিম আকারে অনেক কোশ্চেন আসে। থোরাসিক ডাক্ট সম্পর্কে জানতে হবে। থোরাসিক ডাক্ট, ইট ইজ দ্য লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ হোল বডি। তাহলে আমরা যদি বলি যে হোল বডি লিম্ফ্যাটিক ড্রেনেজটা এভাবে যদি দেখানোর চেষ্টা করি, দিস ইজ দ্য, এটা একটা ভদ্রলোক, ভদ্রলোকের এই যদি আমরা বলি এই ভদ্রলোকের লিম্ফ্যাটিক ড্রেনেজটা কিভাবে হয় খেয়াল করে দেখেন। রাইট সাইডের এই পোর্শনটুকু, এই যে মার্ক করলাম যে পোর্শনটুকু, এইটুকু শুধু ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, বাদ বাকি সমস্ত অংশটুকু ড্রেন বাই থোরাসিক ডাক্ট। তার মানে অনলি দিস পোর্শন অ্যাবভ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে রাইট সাইডে হেড নেক এন্ড আপার এক্সট্রিমিটি ইজ ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, বাদ বাকি সমস্ত পোর্শন ইজ ড্রেন বাই থোরাসিক ডাক্ট। আমরা যদি এই ছবিটা দেখি, this is the area of drainage of thoracic duct, colored পুরো colored portion টুকু drained by thoracic duct এবং right side এ এইটুকু drained by right lymphatic trunk. thoracic duct কোথায় এসে ওপেন করে? thoracic duct open at the level of left subclavian vein আর internal jugular vein এর junction, যেখানে এখানে ওপেন করে। এই জায়গার রিলেশন গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে thoracic duct neck লেভেলে anteriorly posteriorly laterally কার সাথে রিলেটেড। লেকচার শিটে পেজ নম্বর 97 বের করেন। 97 নম্বর পেজে সবগুলো কথাই ইম্পর্টেন্ট, স্পেশালি দ্য এক্সটেন্ট, লেন্থ, সিচুয়েশন, কোর্স, দ্যাট ইজ কোন লেভেলে thoracic duct রাইট টু লেফটে শান্ট করে। ক্লাসের শুরুতে পড়েছিলাম স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে রাইট টু লেফটে শান্ট করে। এরপর দেখেন এরিয়া অফ ড্রেনেজ। পরের পৃষ্ঠায় আসেন 98 নম্বর পেজের নিচের দিকে ডি নম্বর পয়েন্ট, ইন দ্য রুট অফ দ্য নেক। রুট অফ দ্য নেকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এই একটা রিলেশনকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। অন্য রিলেশনগুলো পারলে পড়বেন, না পারলে না পড়বেন, বাট নেকের রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এরপরে পৃষ্ঠায় আসেন, রাইট লিম্ফ্যাটিক ট্রাঙ্ক আছে, কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখে নেবেন। 99 নম্বর পেজে রাইট লিম্ফ্যাটিক ট্রাঙ্ক, খুব বেশি ইম্পর্টেন্ট কথা নেই এখানে। থোরাসিক ডাক্ট ড্রেন ফ্রম, থোরাসিক ডাক্ট কোন কোন এরিয়া থেকে ড্রেন করে, এই টপিকস থেকে কোশ্চেন ছিল জুলাই 2018 এর, জুলাই 2019 এর, পরপর দুইবার এখান থেকে কোশ্চেন ছিল। সো থোরাসিক ডাক্ট পুরো টপিকসটাই ইটসেলফ ইম্পর্টেন্ট। থোরাসিক ডাক্ট থেকে এই কোশ্চেন ছিল একবার, কোন লেভেলে ফরমেশন হয়, এটা বিডেড কি নন বিডেড, কোথায় থেকে ড্রেন করে। আমরা যে ছবিটি একটু আগে দেখালাম এরিয়া অফ ড্রেনেজ, আপনাকে যদি স্টিম দেওয়া হয় যে thoracic duct drain, both of the breast is drained by thoracic duct, is it true or false? Of course false, because right breast drained by right lymphatic duct, left breast is drained by thoracic duct. আপনাকে যদি অপশন দেওয়া হয় lymphatic drainage from the right tip of the right thumb is drained by thoracic duct, is it true or false? Of course it is false, because right side above the diaphragm is not drained by thoracic duct. ওকে, এরপরে আসেন ইসোফেগাস নামে একটা টপিকস আছে 93 নম্বর পেজ, একটু ব্যাক করে আমরা 93 নম্বর পেজে। ইসোফেগাস থেকে আসলে খুব বেশি পড়ার নাই, ইসোফেগাসে যদি একটা পড়তে বলি এবং একটাই পড়বেন, সেটা হচ্ছে লেভেল অফ কনস্ট্রিকশন অফ ইসোফেগাস, কোন লেভেলে ইসোফেগাসের কি দ্বারা কনস্ট্রিকশন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। চারটা লেভেলে কনস্ট্রিকশন রয়েছে। নাম্বার 1 দ্য ফরমেশন, দ্যাট ইজ pharyngoesophageal junction at the level of C6 vertebra, 93 নম্বর পেজে নিচের দিকে একটা শক দেওয়া আছে, এই শকটা ইম্পর্টেন্ট। তাহলে এই লেভেলে একটা কনস্ট্রিকশন থাকতে পারে। নাম্বার 2 কনস্ট্রিকশন where it is crossed by aortic arch, that is arch of the aorta, and number 3 level constriction when it is crossed by left principal bronchus, not right, and number 4 constriction at the level of the entering into the abdomen, that is junction, যে জাংশন বরাবর সে অ্যাবডোমেনে ঢুকবে ডায়াফ্রাম দিয়ে। এই চারটা লেভেলে ইসোফেজিয়াল কনস্ট্রিকশন থাকে, এর ইম্পর্টেন্স গুলো পড়তে হবে, এবং ডিস্টেন্ট ফ্রম দ্য ইনসিসর টিপ, এই লেভেল থেকে কতটুকু ডিস্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। পেজ নম্বর 93 তে নিচে টেবিলটা দেওয়া আছে। এটা একটা আমাদের শুরু ডিসকাশন ছিল যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আমরা বলেছিলাম কয়টা, রাইট এন্ড লেফট। এখান থেকে সিঙ্গেল বেসড কোশ্চেনস গুলো খুব আসে, যেমন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ভাগাস নার্ভ, দিস ইজ দ্য রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দেখছেন কোথায় আছে, থাইরয়েড গ্ল্যান্ডের নিচ দিয়ে, বাট দিস ইজ দ্য লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, কোথায় এসেছে, থোরাক্সের মধ্যে এসেছে, দিস আর দ্য ব্রাঞ্চ অফ ভাগাস নার্ভ, এবং এটা নিয়ে আমরা ডিসকাস করেছি। পরীক্ষা সিঙ্গেল বেসড কোশ্চেনস বারবার আসে, এইটা a 30 years female singer after thyroid surgery complained to incapable of high pitched voice, what is the cause? নেক সার্জারি, থাইরয়েড সার্জারি, নেক রিজনে এনি ট্রমা, এরপরে যেভাবে হোক না কেন ভয়েস চেঞ্জ হলেই সিঙ্গেল অ্যান্সার, কোনো দিকে তাকাবেন না, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দিস ইজ সিঙ্গেল বেস্ট অ্যান্সার, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা ছিল জুলাই 2020 জানুয়ারি 2020 এর কোশ্চেন, বাট আগের সেশনটা দেখেন জুলাই 2019, জাস্ট আগের বারে যে কোশ্চেনটা ছিল, এ সিঙ্গেল লস্ট আর ফাইন টিউন বা ফাইন ভয়েস ফলোইং থাইরয়েডেক্টমি, থাইরয়েডেক্টমি করার পরে ফাইন টিউন লস্ট, ইট ইজ দ্য কজ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এবং দিস রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড ভেরি ফ্যামিলিয়ার টপিকস। সিঙ্গেল বেস্ট অ্যান্সার, একটাই চিন্তা একটাই অ্যান্সার, সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এরপরে আসেন আমরা যেখানে ছিলাম তার পাশে ফ্রেনিক নার্ভ বলে একটা জায়গা আছে, এবং আমরা লেকচার ক্লাসের একেবারে শেষ প্রান্তে 101 নম্বর পেজে দেখেন ফ্রেনিক নার্ভ। আমরা ক্লাসের শুরুতে আজকে পড়েছিলাম যে স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল নামে একটা মাসল পড়েছিলাম, অ্যান্ড স্কেলেনি টিউবারকল পড়েছিলাম, সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড ভেন পড়েছিলাম, সেখানে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ একটা ইম্পর্টেন্ট নার্ভ। কতগুলো নার্ভ আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা যেমন ক্র্যানিয়াল নার্ভ, 12টা ক্র্যানিয়াল নার্ভের মধ্যে 7 নম্বর ক্র্যানিয়াল নার্ভের আদ্যবন্ধ পড়তে হবে, এটা স্পেশাল নার্ভ, লাইক দ্যাট। পেরিফেরাল নার্ভগুলোর মধ্যে ফ্রেনিক নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, তার কোর্স জানতে হবে, তার ফাংশন জানতে হবে, অরিজিন জানতে হবে। ফ্রেনিক নার্ভের জন্ম হয়েছে সার্ভাইকাল রিজনে, সার্ভাইকাল 3, 4, 5, মেইনলি ফ্রম 4 ভেন্ট্রাল র্যামাস থেকে। 101 নম্বর পেজ লেকচার শিটে দেখেন দেওয়া আছে। তাহলে এই নার্ভটা এখান থেকে তৈরি হওয়ার পরে তার কোর্সটা ইম্পর্টেন্ট। রাইট ফ্রেনিক নার্ভ রাইট সাইডে ভেনাস কোর্সে যায় এবং ইনফিরিয়র ভেনা কাভাল ওপেনিং দিয়ে সে অ্যাবডোমেন ডায়াফ্রামের মধ্যে সাপ্লাই দিতে যায়। বাট লেফট ফ্রেনিক নার্ভ হ্যাজ আর্টারিয়াল কোর্স, যেটা লেফট সাইডে আমাদের আর্টারিয়াল সিস্টেম, কিন্তু লেফট ফ্রেনিক নার্ভ আলটিমেটলি আর্টারিকে ছেড়ে ডায়াফ্রামকে ফায়ার্স করে ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যায়। দিস ইজ দ্য ফ্রেনিক নার্ভ। খেয়াল করে দেখেন
স্কেলিনি অ্যান্টেরিয়র মাসল, তার গা বেয়ে নামতেছে, দিস ইজ ফ্রেনিক নার্ভ। তাহলে যেই স্ট্রাকচার স্কেলিনি অ্যান্টেরিয়র মাসলে গা বেয়ে তার সামনে দিয়ে নিচে নামবে, তাহলে সে একটা আর্টারি এবং একটা ভেনের মাঝখান দিয়ে নামে। এটা কি? সামনে কি ভেন অ্যান্ড পেছনে আর্টারি। ইয়েস, সামনে সাবক্লাভিয়ান ভেন, পেছনে সাবক্লাভিয়ান আর্টারি, এই দুটোর মাঝখান দিয়ে নামে, দিস ইজ দ্য ফ্রেনিক নার্ভ। ইট ইজ দ্য কোর্স অফ ফ্রেনিক নার্ভ। লেকচার শিটে 101 নম্বর পেজে দেখেন কোর্স অফ দ্য ফ্রেনিক নার্ভ দেওয়া আছে। 3 নম্বর বুলেটটা দেখেন, ইন্টারভেন বিটুইন দ্য সাবক্লাভিয়ান আর্টারি অ্যান্ড ভেন। সামনে ভেন থাকবে, পেছনে আর্টারি থাকবে। তারপরে কি করবে? এই ফ্রেনিক নার্ভ নিচের দিকে যত নামতে শুরু করবে, লাং রুট বরাবর, দ্যাট ইজ মিডিস্টেনামের মধ্যে, সে লাং রুটসকে অ্যান্টেরিয়রলি ক্রস করে, তার মানে লাং রুটের অ্যান্টেরিয়র দিয়ে নামবে। দেন পরবর্তীতে নিচের দিকে নেমে রাইট ফ্রেনিক নার্ভ থ্রু দ্য ভেনা কাভাল ওপেনিং দিয়ে ক্রস করে, অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ pierces the diaphragm to supply the central part of the diaphragm. This is the courses of phrenic nerve. 101 নম্বর পেজে যে কথাগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। 102 নম্বর পেজে আসেন। 102 নম্বর পেজে ভ্যাগাস নার্ভ সম্পর্কে ডিটেইলিং দরকার নাই, শুধু নিউক্লিয়াস চারটা নাম পড়বেন, ব্রাঞ্চগুলো পড়তে ইচ্ছে করলেও পড়বেন, আদারওয়াইজ খুব ইম্পর্টেন্ট না। এরপরে আসেন 103 নম্বর পেজ, থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্কের মধ্যে দেখেন কতগুলো গ্যাংলিয়া রয়েছে। থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্কের গ্যাংলিয়ন এটা কন্ট্রোভার্সারি আছে, কোনো বই আছে 11টা, কোনো বই আছে 12টা, তবে দুটোর কথাই সত্য। লামলির একটা প্রশ্নের উত্তরে আছে 11টা স্পেসিফিক, তাহলে আপনি 11 বললেও কারেক্ট, 12 বললেও কারেক্ট, এটি একটু জানতে হবে। এবং গ্রেটার, লেসার এবং লেস্ট স্প্লানিক নার্ভের কোন কোন গ্যাংলিয়াগুলো ইনভলভ, এই কথাগুলো একটু জানবেন। এবং কোর্সটা একটু জানতে হবে, নেক কোথায় হেড, কোথায় নেক, কোথায় বডি দিয়ে ক্রস করে, এই কথাগুলো একটু জানা দরকার। পরবর্তী তথ্যগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। দেন আমরা একদম শেষ প্রান্তে, সো আমাদের অফিসিয়ালি লেকচারের শিট থেকে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দাগিয়েছি। এখন আপনাদের আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে টোটাল লেকচার শিট থেকে আমি কনসাইজ করব যে ফার্দার আর কি বাদ ছিল, কোনগুলো কথা পড়া দরকার ছিল, সেগুলো একটু দেখাবো। আমাদের এর জন্য আরও 5 থেকে 5 মিনিটস মতো সময় লাগবে। তার আগে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট, এই বুড়া বয়স শিশু শিখতে হয় হাউ টু রিড, কিভাবে পড়া উচিত। আপনি যে লাইন বাই লাইন যদি সব পড়েন, কোনোদিন পড়া শেষ হবে না। থোরাক্স থেকে কিছু কোশ্চেন্স থাকবেই। এখন আপনি যদি গ্রেজ অ্যানাটমি সবটাও মুখস্থ করেন থোরাক্স পার্টটুকু, তাও সবগুলো কমন পাবেন না। নো বুক ইজ কমপ্লিট ফর এন্ট্রি এক্সাম, কোনো পরীক্ষার জন্যই কোনো বুক কমপ্লিট না। বাট আমাদের লেকচার শিটের মধ্যে যেটা করেছে, আমরা বিভিন্ন টেক্সট বুক থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন কালেক্ট করে একটা রিসোর্স সোর্স হিসেবে তৈরি করেছে, একটা এনরিচড সোর্স। সো এখানে সব ধরনের ইনফরমেশন আছে, আপনি এটাকে বেস করে পড়াশোনা করবেন এবং অন্যান্য জায়গা থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে এই লেকচার শিটের মধ্যে ইনক্লুড করবেন, এর বাইরে কোনো তথ্য রাখবেন না। তাহলে ফাইনাল পরীক্ষার আগে আপনার প্রিপারেশন অনেক গোছানো হবে। আর একবার আপনি থরলি পড়ার পরে আপনি যখন রিভাইজ করবেন, একটা সিকোয়েন্স মেনটেন করবেন। ক্লাসের শুরুর স্বার্থে আমি শুরু করেছিলাম কি দিয়ে, রিপস দিয়ে, থোরাসিক ওয়াল দিয়ে, বাট দ্যাটস আর নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট গুণগুলো ব্রেস্ট, ব্লাড সাপ্লাই অফ হার্ট, মেডিস্টানাম, ডায়াফ্রামের ওপেনিং, এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনি যদি এইগুলো রিভাইজ মিস করেন রিভাইজের সময়, তাহলে আপনার প্রিপারেশন ইনকমপ্লিট হচ্ছে। সো আপনি যখন রিভাইজ দিবেন, ইউ হ্যাভ এ ইম্পর্টেন্ট সিকোয়েন্স। কোন সিকোয়েন্সে শুরু করবেন? প্রথমেই আপনি যেটা পড়বেন, অফকোর্স ব্রেস্ট, যদি আপনি 5 মিনিট সময় পান এটা টপিক রিভাইজ দেওয়ার, তাহলে আপনি কি করবেন? ব্রেস্টতে রিভাইজ করবেন। তারপর আপনি কি কোনটা পড়বেন? হার্ট পড়বেন। হার্টের মেইনলি কোনটা পড়বেন? ব্লাড সাপ্লাই। 3 নম্বর পয়েন্টে আপনি কি পড়বেন? মেডিস্টেনামের কন্টেন্ট, দ্য মিডল অ্যান্ড পোস্টার মেডিস্টেনাম। 4 নম্বর পয়েন্টে কি পড়বেন? ডায়াফ্রামের মেজর ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার যায়। 5 নম্বরে আপনি লাংস পড়বেন। 6 নম্বরে আপনি এক্সটার্নাল অ্যাঙ্গেল পড়বেন। তারপরে আদার্স তথ্যগুলো আপনি একে একে পড়তে থাকবেন। তাহলে আপনি পড়ার সিকোয়েন্স যদি তৈরি না করেন, বইয়ের 1 নম্বর পৃষ্ঠা থেকে 100 নম্বর পৃষ্ঠা যদি এভাবে পড়েন, কখনোই পড়া আপনার গোল ওরিয়েন্টেড হবে না। সো আপনি একটু গুছিয়ে নিয়ে পড়বেন, তাহলে আপনার পড়া অবশ্যই কনসাইজ হবে। নাও লেকচার শিটে পেজ নম্বর 3 তে আসেন। 3 নম্বর পেজে দেখেন, আমরা এটা কনসাইজ করব, দেন আমাদের পড়া শেষ হয়ে যাবে। সো আমাদের ক্লাস টাইমলি শেষ হয়ে যাবে। 3 নম্বর পেজে দেখেন, এখান থেকে খুব বেশি কিছু আসলে পড়ানোর, নিচের দিকে শেপ বলে যে কথাটা আছে এটা একটু দেখবেন। আমি শুরুতেই বলে নিচ্ছি, যারা গাইনিতে পরীক্ষা দিবেন, যারা পেডিয়াট্রিক সার্জারি, যারা সেক্রেটারি, রেডিওলজি, স্কিন বিডি এগুলো দিবেন, তাদের জন্য সব কথা ইম্পর্টেন্ট না। তাদের জন্য ইনফিনিটিভ স্টার, ডাবল স্টার, ট্রিপল স্টার, স্টার চিহ্ন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। বাট যারা জেনারেল সার্জারিতে পরীক্ষা দিবেন, তাদের জন্য অল অ্যান্ড অল ইজ ইম্পর্টেন্ট। লেকচার শিটে পেজ নম্বর 3 তে শেপ,
পরের পৃষ্ঠায় আসেন 4 নম্বর পেজে দেখেন এটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা একটু দেখবেন, ক্লিনিক্যাল কোরিলেশন দেখবেন। এরপরে আসেন 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে সুপ্রা প্লুরাল মেমব্রেন বা সিপসন্স ফাসা কি অ্যাটাচমেন্ট দেখবেন। নিচের দিকে স্ট্রাকচার পাসিং থ্রো ইনলেটটা দেখবেন। 6 নম্বর পেজ নিয়ে আমরা ডিসকাশন করেছি, 7 নম্বর পেজ নিয়ে আমরা কথা বলেছি, 8 নম্বর পেজ আমরা বলেছি, 9 নম্বর পেজ নিয়ে বলেছি। এরপরে চলে আসেন আমাদের লেকচার শিটে পেজ নম্বর 11, 11 নম্বর পেজ। 11 নম্বর পেজে দেখেন ইনলেট অফ থোরাক্স, এটা জেনারেল সার্জারি যারা তারা একটু পড়বেন, বিশেষ করে ফ্লেল চেস্ট বলে একটা শব্দ আছে, এই শব্দটা কি পড়বেন। এরপর আসেন পেজ নম্বর 12, 12 নম্বর পেজে এক্সট্রিনজিক মাসলগুলো না পড়ে 13 নম্বর পেজে একটা টেবিল দেওয়া আছে দেখেন। টেবিলের মধ্যে প্রথম টেবিলটা এক্সটার্নাল, ইন্টারনাল এন্ড ইন্টারকোস্টালিস ইন্টিমি, এই তিনটা মাসলের অরিজিন আর ইনসারশনটা পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন, তারপরে পৃষ্ঠায় যান, এরপরে আপনি আসতে থাকেন পেজ নম্বর 16, 16 নম্বর পেজ। 16 নম্বর পেজে যারা জেনারেল সার্জারি তারা পড়ে নেবেন ইন্টারকোস্টাল নার্ভ ব্লক কি, কোন লেভেলে করা হয়। 17 নম্বর পেজে আমরা ডিসকাস করেছি, 18 নম্বরে ডিসকাস হয়েছে। এরপর আসতে থাকেন লেকচার শিটে পেজ নম্বর 20, এগুলো আমরা বলেছি, ডায়াফ্রাম সম্পর্কে আমাদের ডিসকাশন হয়েছে। 25 নম্বর পেজে আসেন, দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টি, সবার জন্য ইম্পর্টেন্ট। ট্রাকিয়া, ট্রাকিয়ার প্রথম যে 4টা লাইন আছে, 16 থেকে 20টা রিং থাকে, সি শেপড রিং, তার লোকেশন, স্ট্রাকচার, যে কি ধরনের কার্টিলেজ থাকে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। পরের পৃষ্ঠায় যান, 26 নম্বর পেজে কোর্সটা একটু দেখবেন। 27 নম্বর পেজে ট্রাকিয়ার খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, যে মাঝখানে দেখেন 3 নম্বর পয়েন্ট, ইট ইজ হাইলিন কার্টিলেজ, এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, জেনারেল সার্জারি যারা তারা পড়বেন। 29 নম্বর পেজে আসেন প্লুরা, প্লুরা থেকে প্যারাইটাল অ্যান্ড ভিসেরাল প্লুরা কি জিনিস, তাদের ডিভিশনগুলো একটু দেখবেন। পেজ নম্বর 30 তে দেখেন নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই পড়বেন। 31 নম্বর পেজে দেখেন পালমোনারি লিগামেন্ট বলে একটা কথা আছে, এর কাজটা কি দেখতে হবে। পালমোনারি লিগামেন্টের প্রথম 3টা লাইন ইম্পর্টেন্ট। এরপরে যান, পরের পৃষ্ঠায় আসেন, 33 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি, এর মধ্যে একদম উপরের দিকে ক্লিনিক্যাল অ্যানাটমি প্যারাসিনথেসিস, এই জিনিসটা কি জানতে হবে। সেফটি ট্রায়াঙ্গল আমরা ডিসকাশন করেছি। লাংস থেকে আমরা অলমোস্ট সবগুলো ডিসকাশন করেছি এর আগে, তাহলে আপনি স্কিপ করে চলে আসেন লেকচার শিটের পেজ নম্বর 56 নম্বর পেজে আসেন। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম থেকে আমাদের খুব বেশি দরকার নেই, ফাইব্রাস পেরিকার্ডিয়াম কি, তার ডেভেলপমেন্টাল সোর্স। এরপর আসেন 57 নম্বর পেজে ডিফারেন্স বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড সেরাস পেরিকার্ডিয়াম, এটা একটু দেখবেন। নিচের দিকে দেখেন কন্টেন্ট বলে একটা কথা আছে, পেরিকার্ডিয়াল কন্টেন্ট কি একটু দেখবেন। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, যারা জেনারেল সার্জারি তারা পড়বেন। 58 নম্বর পেজে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার জন্যই, ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে দেখেন লাস্ট বুলেটটা প্যারাসিনথেসিস কোন লেভেলে করা হয়, কিভাবে করা হয়, এবং তারপর পয়েন্ট সার্জিক্যাল সিগনিফিকেন্স বলে যে কথাটা, এই দুটো কথা ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। এরপরে প্রসিড করতে থাকেন, আমরা হার্ট সম্পর্কে ডিটেইলিং ভাবে ডিসকাস করেছি, সো এখানে আমাদের আর দাগানোর কিছু নাই, তো আমরা একটু স্কিপ করে যাই। পেজ নম্বর চলে আসেন লেকচার শিটের পেজ নম্বর আমাদের এখন 92 নম্বর পেজে আসেন। 92 নম্বর পেজে দেখেন ফাংশন অফ থাইমাস, অ্যাকচুয়ালি থাইমাস থেকে আমরা হিস্টোলজিতে ডিটেইলস পড়ি, সো থাইমাস থেকে এখানে আমাদের খুব পড়ার দরকার নাই, যদি পড়তে ইচ্ছা হয় তাহলে একটা পৃষ্ঠা আছে পড়ে নেবেন। 93 নম্বর পেজে আমরা বলেছিলাম যে আমাদের কনস্ট্রাকশন লেভেলটা পড়বেন, আরগুলো খুব একটা ইম্পর্টেন্স দেওয়া দরকার নেই। এরপর আসেন পেজ নম্বর 97 আমরা ডিসকাস করেছি, অ্যান্ড 101 নম্বর পেজ ডিসকাস করেছি। সো একবারে চলে আসেন লেকচার শিটের পেজ নম্বর 111, দ্যাট ইজ 111 নম্বর পেজ। হ্যাঁ, 111 নম্বর পেজে যা আছে এটা আপনার জ্ঞানের সমুদ্র, জ্ঞানের ভান্ডার, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন্সগুলো। দিস ইজ এ গাইডলাইন, দিস ইজ এ মাইলস্টোন ফর পাসিং দ্য এক্সাম। প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন্স আসে সবগুলো কোশ্চেন্স আপনি অ্যানালাইসিস করলে আপনি অনেক তথ্য পাবেন, অনেক জ্ঞান বাড়বে। এটা আমাদের পরীক্ষায় ভালো করার জন্য অনেক ইম্পর্টেন্ট, যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স অ্যানালাইসিস করা, টপিকস অ্যানালাইসিস করা, সেই টপিকসগুলো ভালো করে পড়া। অ্যান্ড লাস্টলি যে দুটো স্পেস আমার খুবই প্রিয়, আলফোলজি নামে একটা সার্জারি বই আছে, সেখানে সবসময় বলা হয় যে নীতি কথাগুলো বেশি আছে, যে কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, এক্সামিনার খারাপ হলে কিভাবে পরীক্ষায় ভালো হয়। সেই বইটার মধ্যে দুটো সুন্দর কথা ছিল, যে পরীক্ষায় কিভাবে ভালো পড়া যায়, কিভাবে ভালো করা যায়, হাউ টু রিড। এটার একটা নিয়ম আছে, ইট ইজ নট হাউ মাচ ইউ রিড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট হাউ উইল ইউ ডাইজেস্ট দ্য ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
কত বেশি পড়লেন সেটা ততটা না গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বুঝলেন বিষয়টা। আপনি যদি ভালো করে বুঝে থাকেন তাহলে এটা আপনার মধ্যে পারসিস্ট করবে, আর যদি না বুঝেন it will not persist within you. And the last speech of the day and the last word of the day, quality rather than quantity of reading is very very important. So আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, I have to read the quality not the quantity. সব পড়েছেন, পরীক্ষার হলে মনে পড়তেছে না, পরীক্ষা থেকে বেরোনো 3 দিন পরে মনে পড়তেছে, that study is not helpful to you. So আপনার প্রিপারেশন হবে যেন আপনি পরীক্ষার হলেই হিট করতে পারেন। সো ইউ হ্যাভ টু স্টাডি দ্য কোয়ালিটি নট দ্য কোয়ান্টিটি। আর কোয়ালিটি স্টাডির জন্য আপনাকে ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমরা বলি বারবার, যে টপিকসগুলো বারবার আসে সেগুলো বারবার রিভাইজ করবেন আপ টু দ্য এক্সাম। ওকে, থ্যাঙ্কস টু অল। অনেকক্ষণ ধরে দীর্ঘ ক্লাস করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।